আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। মূলত আমরা সবাই জানি ন্যারেশনের দুইটি পার্ট থাকে এবং ন্যারেশনটা কিভাবে আমরা সলভ করব সেই কথাগুলো আজকে আমরা পার্ট বাই পার্ট বলে দেব। প্রথমত বলে নিই, পাঁচটা পরিবর্তন করতে পারলে ন্যারেশনে পাস পাওয়া একেবারে পানির মতো সহজ। এখন সেই পাঁচটা কি সেটা নিয়েই আমরা আলোচনাটা করব। যেমন আমরা লিখলাম যে he said to me I love my country. ওকে, ন্যারেশনের প্রথমত হচ্ছে এই দুইটা জিনিস আমরা সব জায়গায় দেখে থাকি। এটা হচ্ছে বেসিক পয়েন্ট থেকে, মানে একেবারে সেন্টেন্স ন্যারেশন আমরা যাকে বলে থাকি, এটার উপরে বেস করে দেন আমরা প্যাসেজ ন্যারেশনটাকে করি। মূলত যখন আমরা ন্যারেশন করব তখন এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার ভিতরে তাকাবো। এখানে আমাদের পাঁচটি সেন্টেন্সের যে কোনো একটি হবে, পাঁচটি সেন্টেন্সের যে কোনো একটি হবে। তাহলে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই অংশের নাম কি আর এই অংশের নাম কি? এই ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটা, এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পেস। মূলত আমার ফুল ন্যারেশনটা এই রিপোর্টেড স্পেসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। এখানে পাঁচটি সেন্টেন্সের যদি আমরা কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ হচ্ছে আমরা দেখি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ হচ্ছে বাক্যের শেষে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভের মধ্যে একটা যোগসূত্র হচ্ছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা থাকে না। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে অথবা লং দ্বারা শুরু হয়। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা বাক্যের শেষে এক্সক্লেম সাইন থাকে। এই পাঁচটি জিনিস দেখে, মানে রিপোর্টেড স্পিচে যখন এই পাঁচটি সেন্টেন্সের আইডিয়া থাকবে, দেন আমি ফুল ন্যারেশনটাকে চেঞ্জ করব। এখন এই পাঁচটি কি কি চেঞ্জ করব? পাঁচটা চেঞ্জের মধ্যে প্রথমত হচ্ছে একেবারে নাম্বার 1 হচ্ছে আমরা সেইড অথবা সেইড টু এর চেঞ্জটা করব। এখানে বিভিন্ন রকমের জিনিস হয়, কখনো অ্যানসার্ড হয়, কখনো আস্কড হয়, কখনো হচ্ছে টোল্ড হয়, কখনো শুধু সেইড হয়, কখনো সেইড টু হয়, যে কোনো রকমের কিছু থাকতে পারে। বাট এটা শুরুতে, মিডলে, শেষে থাক চাই না থাক, যেভাবেই থাক বা যেভাবেই না থাক, যখন তুমি ন্যারেশনের উত্তর করবে তখন এখান থেকেই শুরু করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 তে হচ্ছে আমার এই ইনভার্টেড কমা, এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো অবশ্যই তোমার ন্যারেশনে পাস পাওয়া সম্ভব। নাম্বার 3 তে হচ্ছে সাবজেক্ট, নাম্বার 4 হচ্ছে ভার্ব, আর নাম্বার 5 হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। নাম্বার 5 হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। ওয়ার্ড চেঞ্জ কি কি সেটাও আমরা আজকে বলে দিব। মূলত হচ্ছে এখানে ওয়ার্ড চেঞ্জ নাই, তাই আমরা ওইভাবে আলাদা করে দেখাতে পারলাম না। পাঁচটা সিরিয়াল আমি আবার বলি। প্রথমত হচ্ছে নাম্বার 1 এ সেইড অথবা সেইড টু, নাম্বার 2 তে হচ্ছে ইনভার্টেড কমা, নাম্বার 3 তে হচ্ছে সাবজেক্ট, নাম্বার 4 হচ্ছে ভার্ব আই মিন টেন্স, নাম্বার 5 হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। এই পাঁচটা ন্যারেশন করার আগে মাথার ভিতরে নিতে হবে। যখন তুমি ন্যারেশনের উত্তর করতে যাবে তখন এরকম পার্ট বাই পার্ট তোমার যেতে হবে। প্রথমত হচ্ছে কি সেইড অথবা সেইড টু, থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। ইনভার্টেড কমা, থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। দেন হচ্ছে কি সাবজেক্ট, 100% সাবজেক্ট থাকবে, না থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেন হচ্ছে তোমার টেন্স অথবা ভার্ব, যেভাবেই তোমার মনে থাকে সেটা তুমি মনে করবে। আর নাম্বার 5 হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। ধরো ওয়ার্ড চেঞ্জ মিন্স হচ্ছে কোশ্চেন একটা থাকবে, তুমি আরেকটা লিখবে, লাইক দিস থাকলে দ্যাট হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, এই টাইপের আর কি। তাহলে আমরা প্রথমত হচ্ছে এই সেইড অথবা সেইড টু এর চেঞ্জটা দেখব। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ওয়ার্ক, সেইড অবলিক সেইড টু। আমি এখানে দুইটি জিনিস লিখলাম, সেইড অবলিক সেইড টু। দুইটা লেখার কারণটা কি? দুইটা লেখার কারণ হচ্ছে কখনো প্রশ্নে শুধু সেইড থাকে, কখনো সেইড টু থাকে। তো যখন যেভাবে থাক তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই, তুমি দেখবে যেটা আছে কিনা। সেইড অথবা সেইড টু, এই ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় সেই ক্ষেত্রে সেইড অথবা সেইড টুর পরিবর্তে তুমি সেইড অথবা টোল্ড লিখতে পারো।
যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আস্কড লিখবে, যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে ওয়ার্ডার্ড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড অথবা কোনো কিছুই যদি মাথায় কাজ না করে সেই ক্ষেত্রে টোল্ড ইউজ করবে। এখানে আমরা বলে দিচ্ছি রিকোয়েস্ট আর ওয়ার্ডার এটার পার্থক্যটা কি। যে আমার সিনিয়র যারা, আই মিন তোমাদের সিনিয়র যারা আছে তারা তোমাকে যে কোনো কাজে ওয়ার্ডার করতে পারে, এবং এই সিনিয়রদেরকে তুমি যা বলবে সেটা কি করবে, রিকোয়েস্ট করবে। এই অ্যাডভাইস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তা বস্তু, যে সবাই সবাইরে করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ধরো পরীক্ষার হলে এমন কিছু ট্রিকি কোশ্চেন দিল যেটা তুমি আসলে বুঝতে পারতেছো না যে এটা ওয়ার্ডার করছে না রিকোয়েস্ট করছে, তখন তুমি গিয়ে এই টোল্ড শব্দটাকে ইউজ করবে। এখানে আমরা আরো দুইটি শব্দ অ্যাড করতে পারতাম, আর আমি করি নাই, মূলত এটা হচ্ছে অন্য একটা ক্ষেত্রে করব। আমি বলে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে তুমি এই ওয়ার্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, টোল্ড এর পরিবর্তে এখানে প্রহিবিটেড শব্দটাকে লিখতে পারো, অথবা তুমি ফরবিড শব্দটাকে লিখতে পারো, মানে এটা নিষেধ করা বোঝায় ডাইরেক্টলি। ওকে, তারপর নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সে যে কোনো ক্ষেত্রে তুমি ওয়েস্ট শব্দটাকে অ্যাড করবে, আর যদি ডাইরেক্টলি দোয়া করা বোঝায় সেই ক্ষেত্রে প্রেড শব্দটাকে অ্যাড করবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে কোনো আনন্দের সংবাদে এক্সক্লেমড উইথ জয়, দুঃখের সংবাদে এক্সক্লেমড উইথ সরো, যে কোনো অবাক করা বিষয়ে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। দেখুন জয় কি, ধরো হচ্ছে আমাদের তানিমালি আজকে হচ্ছে এনডিসিতে সেকেন্ড হইছে না, আই মিন রানার আপ হইছে না, রানার আপ হইছে, এটা হচ্ছে একটা আনন্দের সংবাদ। এখানে ধরো বলতে পারো যে আমার এক ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্টে এখন হসপিটালে ভর্তি, এটা খুবই দুঃখের সংবাদ। এবং ওয়ান্ডারের ব্যাপারটা ধরো আমাদের রবিউলের মাথায় শিং গজাইছে, হ্যাঁ, রবিউল যখন স্বাভাবিকভাবে হাঁটে তখন যদি তার মাথায় কেউ শিং দেখে সেটা কিন্তু তার একটা অবাক করা বিষয়ের মতন কাজ করবে। এরকম যদি হয়, দেখো এই যে 5টি সেন্টেন্স আমরা লিখলাম, মূলত এই 5টি সেন্টেন্স থাকবে কোথায়, এই তোমার ইনভার্টেড কমার ভিতরে। এই ইনভার্টেড কমার ভিতরে যখন রিপোর্টেড স্পিচটি যখন অ্যাসার্টিভ হবে সেই ক্ষেত্রে তুমি লিখবে সেই অথবা টোল্ড। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ইন্টারোগেটিভ হয় সেই ক্ষেত্রে লিখবে আস্কড। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সে যদি তোমার সিনিয়র হয় তাহলে তুমি লিখবে ওয়ার্ডার। যদি তোমার জুনিয়র হয়, আই মিন তুমি যদি সিনিয়রদেরকে বলো সেই ক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্টেড। জুনিয়র সিনিয়র যে কাউকে করতে পারে সেটা হচ্ছে অ্যাডভাইস। যদি তোমার মাথায় কোনো কিছুই না ধরে যে ওয়ার্ডার করলো না রিকোয়েস্ট করলো বুঝলাম না, সেই ক্ষেত্রে তুমি টোল্ড ইউজ করতে পারো। আর যদি নিষেধ করা বোঝায় তখন তুমি প্রহিবিটেড অথবা ফরবিড কথাটাকে ইউজ করবে। এই সেন্টেন্সটি যদি অবজেক্টিভ হয় সেই ক্ষেত্রে তুমি ওয়েস্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। সরাসরি দোয়া করা বোঝালে সেই ক্ষেত্রে তুমি প্রেড দিবে। এইটা যদি এক্সক্লেমেটরি হয় সেই ক্ষেত্রে তুমি আনন্দের সংবাদে এক্সক্লেমড উইথ জয়, দুঃখের সংবাদে এক্সক্লেমড উইথ সরো, এবং অবাক করা বিষয় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এটা হচ্ছে তোমার নাম্বার 1 কাজ। ওকে, নাম্বার 2 তে নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। এই যে ইনভার্টেড কমাটা দেখো এখানে কমাটা দেয়া আছে, এই সেন্টেন্সেও কমাটা দেয়া আছে। কখনো কখনো একজন স্পিকারের অনেকগুলো কথা সে বলে, ধরো প্রথমটা ইন্টারোগেটিভ বললো, তারপরটা ইম্পারেটিভ বললো, তারপরটা অ্যাসার্টিভ বললো, একটা সেন্টেন্সের মাঝে কিন্তু সে বারবার কমা দেয় না। একজন যখন কথা বলে, আমি একজনের কথাটা যতক্ষণ চলতে থাকে এটা তুমি বুঝবে কিভাবে, এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত এর মাঝে যতগুলো সেন্টেন্স আসবে সেখানে কিন্তু তারা কোনো ধরনের ইনভার্টেড কমা রিপিট করবে না। এটা তোমার ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। সেই ক্ষেত্রে যখন তোমার রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ অথবা অবজেক্টিভ অথবা এক্সক্লেমেটরি, এই তিনটা সেন্টেন্সের যে কোনো একটা থাক, ধরো এটা অ্যাসার্টিভ হোক অথবা অবজেক্টিভ হোক অথবা এক্সক্লেমেটরি হোক, তখন তুমি এই ইনভার্টেড কমাটার পরিবর্তে
দ্যাট শব্দটিকে নিবে। অনেকে কোশ্চেন করে যে স্যার যদি প্রথমটার পরিবর্তে দ্যাট নেই তাহলে শেষেরটার পরিবর্তে কি নিব? মূলত হচ্ছে প্রথম আর দ্বিতীয় এই শেষেরটা, প্রথমটা শেষেরটা দুইটা মিলেই একটা হয়। তখন তুমি যখন এই শুরুতে দ্যাট বসাবা তখন এই শেষেরটা অটোমেটিক উঠে যাবে, ওখানে আর কিছু বসানো লাগবে না। যদি তোমার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় এবং দেখো ইনভার্টেড কমার পর পর এইখানকার ওয়ার্ডটা যদি ডব্লিউএস ওয়ার্ড হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই বুঝবে। এখন ডব্লিউএস ওয়ার্ড কি কি? ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ড দিয়ে তোমাকে কোশ্চেন করা হয়, হোয়াট, হাউ, হু, ওয়্যার, ওয়েন, এই টাইপের আর কি। যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে তুমি ইফ বসাবে। যেমন ধরতে পারো তুমি আর ইউ হাংরি, তারপর হচ্ছে ডু ইউ নো মি, ওকে, এই টাইপের যেখানে ডব্লিউএস ওয়ার্ড নেই কিন্তু তোমাকে কোশ্চেন করা হয়েছে। এবার যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আই মিন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, সেই ক্ষেত্রে তুমি টু দিবে। এই সেন্টেন্সটা যদি হ্যাভ অথবা ইম্পারেটিভ হয় তখন তুমি কমার পরিবর্তে টু দিবে, আর যদি নেগেটিভ ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে তুমি নট টু দিবে। এখানে একটা নোট দিয়ে দিচ্ছি তোমাকে, যখন তুমি সেড অথবা সেড টু এর পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রহিবিটেড বা ফরবিড কথাটিকে নিবে তখন কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে নট টু নিতে পারবে না, তখন তুমি শুধু টু নিবে, কারণ তুমি আগেই নিষেধ করে দিয়েছো। এটা গেল আমাদের নাম্বার 2 এর কাজ। ওকে, নাম্বার 3 তো হচ্ছে আমাদের সাবজেক্ট অবলিক পার্সনের কাজ হবে। নাম্বার 3, ওকে, নাম্বার 3 তে হচ্ছে আমরা সাবজেক্ট অবলিক পার্সনের চেঞ্জ করব। মূলত আমাদের রিপোর্টেড স্পিচে 1 ফার্স্ট পারসন হলে চেঞ্জ হবে আর ভি এর সাবজেক্ট অনুসারে। এটা হলো একটা। আমাদের রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন হলে চেঞ্জ হবে আর ভি এর অবজেক্ট অনুসারে। আমি যদি একটু বলে দেই, এই যে আমাদের ফার্স্ট পারসন আছে আই, এখানে যতগুলো ফার্স্ট পারসন থাকবে রিপোর্টেড স্পিচে সকল ফার্স্ট পারসন এই যে আমাদের এখানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটি থাকবে এর অনুসারে চেঞ্জ হবে। ওকে, এইটাই হবে, আমি কিন্তু এটা বলি নাই, বলছি এই অনুসারে চেঞ্জ হবে। এবার বলে দিচ্ছি পরেরটা, যে সেকেন্ড পারসন হলে এখানে আমাদের এই ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটি থাকবে এখানে যতগুলো সেকেন্ড পারসন থাকবে প্রত্যেকটা সেকেন্ড পারসন এই অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এখানে যে অবজেক্টটি থাকবে তার অনুসারে চেঞ্জ হবে। এখন চেঞ্জের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এখনই আমি ক্লিয়ার করে দিব। আরেকটি যেটা আছে থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই। যদি এই ইনভার্টেড কমার ভিতরে যে কোনো রকমের থার্ড পারসন থাক, যেভাবে আছে সেভাবে বসে দেবে, এটার আর কোনো চেঞ্জ করা দরকার নেই। এখন আমি যদি বলি এই পারসন চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করে থাকে বাচ্চারা, মানে তোমাদের ধরো দোকানে যদি তুমি 500 টাকা ভাঙতি করতে যাও সেই ক্ষেত্রে তোমাকে 400 টাকা দিলে তুমি নিবে না। কেন নিবে না? কারণ হচ্ছে এখানে 400 টাকা, এখানে তুমি দিছো 500 টাকা, দুইটা কিন্তু মিলে নেই। যখন 500 মিলবে সেটা যে রকমের টাকা হোক তখন কিন্তু তুমি নিবে। ধরো এখানে আই ফার্স্ট পারসন, আমরা আই কে চেঞ্জ করব এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখন তোমার আগে দেখতে হবে আইটা কোন সেক্টরে আছে, এটা কি সাবজেক্টে আছে না অবজেক্টে আছে না পজিটিভ না রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে আইটা কিন্তু সাবজেক্ট, সো তুমি এই যে সাবজেক্ট তার পরিবর্তন করবে, মানে এখানে যে থাকবে তার সাবজেক্টিভ ফর্মটা নিতে হবে। এখানে হি একটা সাবজেক্টিভ ফর্ম, দ্যাটস ওয়াই তুমি আই এর পরিবর্তে কাকে নিবে? হি কে নিবে। এখানে ধরো মাই আছে ফার্স্ট পারসন, মাই হচ্ছে ফার্স্ট পারসনের কি? মাই হচ্ছে ফার্স্ট পারসনের পজিটিভ ফর্ম। তাহলে এইটাও এই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এবার তুমি যদি আবার মায়ের পরিবর্তে যদি হিটা আবার নাও তাহলে কিন্তু কাটা, তুমি আয়ের পরিবর্তে হি নিয়েছো, এখন মাই আছে, মায়ের পরিবর্তে যদি তুমি হিটা নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যানসার গোল্লা দিয়ে দিবে, 0 দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? কারণ মাই একটা পজিটিভ ফর্ম, মায়ের পরিবর্তে তোমার অন্য আরেকটি পজিটিভ ফর্মই নিতে হবে,
সেটা যার অনুসারেই হোক। এখন তোমার সাবজেক্ট আছে হি, তাহলে হি এর পজিটিভ ফর্ম তোমার নিতে হবে কি হিজ। এই ক্ষেত্রে তুমি যদি হিজ নাও তাহলে তোমার অ্যানসারটি কারেক্ট, আর যদি হিজ না নিয়ে অন্য কিছু নাও সেক্ষেত্রে তোমার অ্যানসারটি রং। সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেম কথা, এখানে যদি ইউ থাকে, সাবজেক্টের জায়গায় ইউ থাকলে ইউটা অবজেক্ট, এখানে যে থাকবে, যে অবজেক্ট থাকবে তার অনুসারে চেঞ্জ হবে, এবং অফকোর্স তার অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম বুঝবে। এবং এখানে যদি ইউ থাকতো, আই মিন পজিটিভ যদি ইউর থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি মি দ্বারা চেঞ্জ করো তাহলে মি এর পজিটিভ ফর্মটা বুঝবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। ওকে, আর থার্ড পারসনের তো কোনো পরিবর্তন নেই, সেটা আমরা বলে দিয়েছি। এখানে যত রকমের থার্ড পারসন থাক, যেভাবে আছে সেভাবে বসে যাবে। অ্যাজ লাইক যদি আমি বলি ধরো কান্ট্রি একটা থার্ড পারসন, এটা যা আছে তাই বসে যাবে, এর কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে। ওকে, নাম্বার 4 যেটা আছে টেন্স, টেন্স অবলিক ভার্ব। দুইটা জিনিস বলতেছে, কারণ এখানে হচ্ছে আমার ভার্বের পরিবর্তন লাগবে। যদি প্রশ্নে তোমাকে যেই কোশ্চেনটা তারা করবে, সেই কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে তোমার উত্তরটা হবে পাস্ট টেন্সে। কোশ্চেনটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে উত্তরটা হবে পাস্ট পারফেক্টে। তোমার কোশ্চেনটা যদি পাস্ট কন্টিনিউয়াসে হয়, তাহলে উত্তরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে তোমার ভার্বের পরিবর্তন। দেখো, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স, এক কথা আমি বলে দিলাম। আমরা সবাই জানি টেন্স হচ্ছে 3 প্রকার, প্রত্যেকটা আবার 4 প্রকার করে। তাহলে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, সেম ওয়েতে পাস্ট টেন্সও 4 প্রকার। কোশ্চেন যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অ্যানসার হবে পাস্ট ইনডিফিনিট। কোশ্চেন যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে অ্যানসার হবে পাস্ট কন্টিনিউয়াস। কোশ্চেন যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অ্যানসার হবে পাস্ট পারফেক্ট। কোশ্চেন যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাজ লাইক, তখন তোমার অ্যানসারটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং যদি কোশ্চেনটা করা হয় পাস্ট ইনডিফিনিটে, তখন তোমার উত্তরটা হবে পাস্ট পারফেক্টে। আর কোশ্চেনটা যদি করা হয় পাস্ট কন্টিনিউয়াসে, সেই ক্ষেত্রে তোমার উত্তরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা হলো আমাদের নাম্বার 4। এবং নাম্বার 5 এ আমরা ওয়ার্ড চেঞ্জটা দেখাবো। আবার বলি, সিরিয়ালটা মনে রাখবে। নাম্বার 1 সেট অথবা সেট 2, নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা, নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট অবলিক পারসন, নাম্বার 4 হচ্ছে টেন্স অবলিক ভার্ব। এখানে আমরা সাবজেক্টটা লিখে দেই। ওকে, এই চারটা। এবার হচ্ছে আমরা ওয়ার্ড চেঞ্জটা দেখব। নাম্বার 5 এ ওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমরা লিখে দিচ্ছি। এর বাইরে ডেসক্রিপশন বক্সে অনেকগুলো দেয়া থাকে, তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা নিয়ে নিবে। প্রথমত হচ্ছে ধরো, যেমন হেয়ার থাকলে হয় দেয়ার, দিস, দ্যাট, টুডে, দ্যাট ডে, yes, replied in the affirmative, no থাকলে replied in the negative, tomorrow থাকলে the next day অথবা the following day, yesterday থাকলে the previous day। ওকে, এরকম আরো কিছু থাকে, যেমন সরি থাকলে কি হয় সাবজেক্ট এক্স পার্ডন, থ্যাংক ইউ থাকলে হবে তোমার সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট। তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে হবে হচ্ছে তোমার সাবজেক্ট উইশড প্লাস অবজেক্ট প্লাস যা বলবে তা। ওকে, এগুলো আমরা এক্সাম্পলে দেখাই দেব। এখানে কয়েকটা জিনিস দেখলাম। আমি যদি 1 মিনিটের সামারিতে তোমাকে বলি, ন্যারেশনের 2টি অংশ, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের উপরে ডিপেন্ড করে ফুল ন্যারেশনটাকে চেঞ্জ করা লাগবে। 5টি চেঞ্জের মাধ্যমে তোমার ন্যারেশনে পাস পাওয়া একেবারে 100% শিওর। প্রথমত হচ্ছে সেট অথবা সেট 2, দ্বিতীয়ত হচ্ছে তোমার ইনভার্টেড কমা, তৃতীয়ত হচ্ছে সাবজেক্ট, চতুর্থত হচ্ছে তোমার
টেন্স অবলিক ভার্ব এবং ফিফথে হচ্ছে তোমার ওয়ার্ড চেঞ্জ। এই পাঁচটি পরিবর্তন সিরিয়ালি তুমি চেঞ্জ করবে, 100% তোমার অ্যানসার পাস থাকবে। এবং এইটা কখনো প্রশ্নে থাকবে, কখনো থাকবে না, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে ন্যারেশনে যখন শর্ট ফর্ম থাকে, ন্যারেশনে কোনো শর্ট ফর্ম হয় না, ন্যারেশনে প্রশ্নে যতটা শর্ট ফর্ম হয়, যখন তুমি উত্তর করবে সেটাকে ফুল ফর্ম করে নেবে। কোত্থেকে করবে? ঠিক তার আগের লাইন থেকে করবে। আমরা কয়েকটি এক্সাম্পল দেখবো এখন। ধরো এখানে যে সেন্টেন্সটি আছে, এই সেম সেন্টেন্সটি দিয়ে এখন তোমরা নিজেরাই উত্তর করতে পারবে যে কিভাবে কি উত্তর করবে। এখানে যেটি আছে সেটি হচ্ছে কি, প্রথমত বলছে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই লাভ মাই কান্ট্রি। এটা হচ্ছে ধরো তোমার কোশ্চেন। ওকে, ফার্স্ট কোশ্চেনে তুমি হচ্ছে এই জায়গাটায় ফোকাস দিবে। এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস হোয়াই তোমার সেড অথবা সেড টু পরিবর্তে তুমি নিবে হচ্ছে টোল্ড অথবা সেড। দেখো আমি কিন্তু হি এর হি বসিয়ে দিলাম, মি এর মি বসিয়ে দিলাম, এটা কোনো চেঞ্জ করলাম না। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দ্যাট। ওকে, এখানে আমার সাবজেক্ট আছে হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে আমার হি, দ্যাটস হোয়াই আইটা আমার হয়ে যাবে কি, হি হয়ে যাবে। এখানে লাভ আছে প্রেজেন্ট, লাভের পাস্ট টেন্স হচ্ছে লাভড। আর মাই আছে ফার্স্ট পারসনের পজিটিভ, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, দ্যাটস হোয়াই আমরা তার পজিটিভ ফর্ম হিজ দিয়ে নিব। কান্ট্রি থার্ড পারসন যা আছে তাই বসিয়ে দেব। দেখো ফুল স্টপ। আমরা কিন্তু এখানে আর কোনো ইনভার্টেড কমা ইউজ করিনি। কোশ্চেনটা করা হয়েছিল পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে, আমাদের উত্তর হয়ে যাবে তখন পাস্ট ইনডিফিনিটে। অ্যাজ লাইক যদি কোশ্চেন করা হয় এরকম, ধরো হি said to me comma inverted comma do you know me। ধরো একটা প্রশ্ন করলো, প্রথমত হচ্ছে তুমি ইনভার্টেড কমার ভিতরে তাকাবে। এইটা দেখো, এই যে একটা ইন্টারোগেশন সাইন দেওয়া আছে, দ্যাটস এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে তুমি সেড অথবা সেড টুর পরিবর্তে লিখবে হচ্ছে আস্কড। দেখো আমরা হি এর হি বসিয়ে দিলাম, মি এর মি বসিয়ে দিলাম। এখানে ইনভার্টেড কমার পরে এই ওয়ার্ডটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড না, দ্যাটস হোয়াই আমরা এখানে ইফ বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এই অবজেক্ট হচ্ছে মি, আর মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখানে ভার্ব আছে প্রেজেন্ট হচ্ছে নো, নো এর পাস্ট টেন্স হয়ে যাবে নিও। মি আছে ফার্স্ট পারসনের অবজেক্ট, ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, কিন্তু ওই ফর্মটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, দ্যাটস হোয়াই আমার এর অনুসারে চেঞ্জ হচ্ছে এর অবজেক্টিভ ফর্মটা লাগবে। তাহলে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, হিম। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এই ডুটা কোথায় গেল। আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, যখন তোমাকে ন্যারেশনে ডু ডাজ দিয়ে কোশ্চেন করবে, তখন তুমি এটা উঠে দিবে, এটা আর থাকবে না প্রশ্নে। যদি তোমাকে ডিড দ্বারা প্রশ্ন করে, সেই ক্ষেত্রে তুমি হ্যাড প্লাস ভার্ব 3 নিবে। এখন এইটা যদি নেগেটিভ সেন্সে কোশ্চেন করে, ধরো তোমাকে ডোন্ট অথবা ডাজেন্ট, এই দুইটা দিয়ে কোশ্চেন করলে তুমি উত্তরে তখন লিখবে হচ্ছে ডিডেন্ট। ওকে, আর যদি ডিডেন্ট দিয়ে কোশ্চেন করে, সেই ক্ষেত্রে তুমি উত্তরে লিখবে হ্যাডেন্ট প্লাস ভার্ব 3। কারণ এই হ্যাড, হ্যাজ, হ্যাড এই ভার্বের পরে, মানে এই অক্সিলারির পরে যে কোনো মেইন ভার্ব আসুক, এটা অফকোর্স সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখি। বলা আছে ধরো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। ফুল স্টপ। ওকে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি ইম্পারেটিভ? এটা একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা এই সেড অথবা সেড টুর পরিবর্তে প্রহিবিটেড, ফরবিড অথবা মনে করো ওয়ার্ডার, এই টাইপের কিছু একটা বলতে পারি। তাহলে আমরা বললাম হচ্ছে হি ওয়ার্ডারড মি। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ ইম্পারেটিভ, দ্যাটস হোয়াই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে লিখব নট টু। আর টু এর পরে ভার্বের যা আছে তাই বসে, এটার কোনো চেঞ্জ হয় না, ওয়েস্ট।
ইওর আছে হচ্ছে সেকেন্ড পারসনের পজিটিভ, চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। অবজেক্ট আছে হচ্ছে মি, আর মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, আর টাইমের টাইম। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা যদি প্রহিবিটেড বা ফরবিড দিতাম তাহলে আমরা এই জায়গাটা আমরা নট টু ইউজ করতাম না। আরেকটা ব্যাপার হচ্ছে ধরো আছে হি সে টু মি, ধরো বললো মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, এইটা একটা অপটেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলে? এই মেটা দ্বারা বুঝলে। তাহলে অপটেটিভ সেন্টেন্সে দোয়া করা বুঝালে সেট অথবা সেটের পরিবর্তে তুমি সরাসরি প্রেড নিবে, মি এর মি নিবে। অপটেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে দ্যাট নিবে। এখানে আল্লাহ থার্ড পারসন, দ্যাটস ওয়াই আল্লাহ যা আছে তাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এখানে মে ছিল প্রেজেন্ট, মের পাস্ট হবে মাইট। মাইট হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্বের যা আছে তা। ইউ আছে সেকেন্ড পারসনের অবজেক্ট, চেঞ্জ হয়ে যাবে আমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, দ্যাটস ওয়াই তার অবজেক্টিভ ফর্মও মি। এখানে দুইটা জিনিস নোট দিয়ে দিচ্ছি। এই যে অপটেটিভ সেন্টেন্সে অনেক সময় মে যদি নাও থাকে, তোমার মাইট শব্দটিকে অ্যাড করা লাগবে, এবং দুইটি ভার্ব যখন পাশাপাশি বসবে তখন তুমি শুধুমাত্র প্রথম ভার্বটিকেই চেঞ্জ করবে, পরের ভার্বটি যেভাবে আছে সেভাবে লিখে দিবে। আশা করা যায় এই আজকের লেকচারটি যখন তুমি পুরোপুরি আয়ত্ত করতে পারবে, তোমার সেন্টেন্স ন্যারেশন, আই মিন বেসিক যে ন্যারেশনের পয়েন্টস গুলো আছে এগুলো তোমাকে আর কেউ আটকাতে পারবে না। অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউয়াস সামনে যাবে, আমরা প্যাসেজ ন্যারেশনও করব, সেন্টেন্স ন্যারেশনের আরো কিছু एग्जांपल করব। তোমাদের কোনো কিউরিওসিটি থাকলে বা কোনো কিউরিয়াস থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের শুভকামনা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।